পাওয়া গেছে। আচ্ছা, তো জি। সে কারণে কি ব্যথা নাকি ওই কারণেই ব্যথা? দর্শক, আপনার সমস্যাটি কতদিন ধরে হচ্ছে? এই সমস্যাটি কতদিন ধরে এটা হচ্ছে? আমার সমস্যাটা হচ্ছে হলো ২০০৯ থেকে। আমি ফরিদপুর থেকে ঢাকা আসতেছিলাম স্পিড বোর্ডে মাওয়াঘাটে। আচ্ছা। ওই স্পিড বোর্ডে একটা জার্কিং হলো, জার্কিং থেকে ছিল, হয়েছে। নিচে পড়ে আঘাতের পড়ছিলাম। হিস্ট্রিও আছে হঠাৎ আরকি। করে মনে হলো একটু কুট করে শব্দ হলো, জি। তারপর থেকে এই সমস্যাটা। জি জি, দর্শক। দর্শক আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। খুব সুন্দর করে উনি বর্ণনা জি। করেছেন। আপনি যদি পরামর্শ খুব দেন। মানে ওনারটা খুব ক্লিয়ার। একটা ক্লিয়ার। হচ্ছে L45 এ ওনার ডিস্কের সমস্যা আছে নাম্বার 1, জি। আর নাম্বার 2 উনি বলছে যে ওনার অস্টিওআর্থ্রাইটিস। এই দুইটা কিন্তু ডায়াগনোসড অলরেডি। এই চিকিৎসার ক্ষেত্রে যেহেতু পিএলআইডি আছে L45 লেভেলে, সেই ক্ষেত্রে তাকে আকুপাংচার ইজ এ ওয়ান অফ ট্রিটমেন্ট, এবং আকুপাংচারও কিন্তু অনেকাংশে রেজাল্ট চলে আসতে পারে। জি। যদি সেটা না হয় আপনার দর্শক, আপনাকে টোটালি হসপিটালাইজড হয়ে ফিজিও চিকিৎসা নিতে হবে 4 থেকে 6 সপ্তাহ। পাশাপাশি আপনার অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে যে ক্যালসিয়াম বা ভিটামিন ডি এগুলা লেভেল টেস্ট করে প্রয়োজনে সে জাতীয় কিছু সাপ্লিমেন্টও খেতে হবে, এবং ফিজিও চিকিৎসা প্লাস সাপ্লিমেন্টে এই সমস্যাটা আশা করি সম্পূর্ণরূপে সেরে যাবে। জি। আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই, হাঁটু ফুলে যাওয়া। আমরা অনেক সময় দেখি যে হাঁটু ফুলে যায়। তো এই ক্ষেত্রে আপনারা কি করেন? প্রথমে ফিজিওথেরাপি দেওয়ার আগে এই ফোলা কমানোর জন্য কি কোনো চিকিৎসা নিতে হয় কিনা, বা একটু যদি বিষয়টি ব্যাখ্যা করে বলেন। আসলে হাঁটু ফুলা যেমন অস্টিও আর্থ্রাইটিসে ফুলে যেতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিসে ফুলে যেতে পারে, আর আমরা এখন ইদানিং কিছু রোগী পাচ্ছি টিউবারকুলাস বা টিউবারকুলার কারণে, টিউবারকুলার আর্থ্রাইটিস বলে থাকি আমরা, জি। টিবি জীবাণুর কারণে কিন্তু হাঁটু ফুলে যেতে পারে। এখন আমাদের দেখতে হবে কেন হাঁটুটা ফুলে গিয়েছে, তার উপর নির্ভর করে ফিজিওথেরাপির চিকিৎসা। যদি টিবি জীবাণু আক্রান্ত করে সেক্ষেত্রে ফিজিওথেরাপির তেমন কোনো রোল নেই। অবশ্যই উল্টো যদি টিবির চিকিৎসা আগে করতে হবে। উল্টো যদি আপনি এই ফুলা রোগীকে ফিজিওথেরাপি দেয়, তাহলে স্প্রেড করে যেতে পারে, আরো জীবাণু ছড়িয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা হচ্ছে, যাদের এই জাতীয় ফুলা, সেক্ষেত্রে তাকে আগে কনফার্ম করতে হবে কেন ফুলে গিয়েছে। স্পেশালি অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অন্যান্য আর্থ্রাইটিসের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা বিভিন্ন ফুলা কমানোর বিভিন্ন মোডালিটিস এবং এক্সারসাইজ ইউজ করে থাকি, যেমন ইন্টারফারেন্সিয়াল থেরাপি, যেটা ডিপ আপনার যে মাসেল এবং টিস্যুগুলো আছে, সাইনোভিয়াল যে মেমব্রেন আছে, তার মধ্যে মুভমেন্ট তৈরি করে সে কিন্তু সার্কুলেশনে পানিটা রিটার্ন করে দিতে পারে, তাতে কিন্তু ফুলাটা কমে যেতে পারে। এই সকল ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ফিজিওথেরাপি বিশাল করতে হবে, এবং রোল কিছু কিছু পালন ক্ষেত্রে আগে ফোলা কমানোর জন্য অন্য অন্য চিকিৎসা চিকিৎসা নিতে নিতে হবে। হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আজকে আর আলোচনা এগিয়ে নিতে পারছি না, আমাদের সময় শেষ হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে আমাদের আপনাকে আজকের অনেক অনুষ্ঠানে ধন্যবাদ, আসার জন্য। আরটিভিকে অসংখ্য ধন্যবাদ। জি, ধন্যবাদ। দর্শক, আমাদের প্রাত্যহিক জীবনে যাই ঘটুক না কেন, জীবন এবং সময় কিন্তু এগিয়ে চলে আপন নিয়মে। সুতরাং যতক্ষণ বেঁচে থাকা, ততক্ষণ অবশ্যই সুস্থ সুন্দরভাবে বাঁচা চাই। অসুস্থ হয়ে কিংবা অন্যের উপর নির্ভরশীল না হয়ে প্রত্যেকেরই উচিত যে কোনো শারীরিক অসুস্থতায় যথাসময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করা, সুস্থ জীবন যাপন করা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। জানিয়ে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠানটি আবারও পুনঃপ্রচার হবে আজ শনিবার রাত 1:45টায়। দেখবেন নিশ্চয়ই। দেখা হবে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শনিবারের স্বাস্থ্য পরিচর্যামূলক অনুষ্ঠান ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্য কথা দেখবার জন্য। প্রিয় দর্শক, আমাদের দেশে একটি খুব প্রচলিত প্রবাদ হচ্ছে, যার ঘাড় তার ব্যথা। আসলেই তাই। প্রকৃত যার ঘাড়ের সমস্যা বা ব্যথা রয়েছে, তিনি কেবল উপলব্ধি করতে পারেন সেটি কতটা তীব্র এবং বেদনাবিধুর। আমাদের নিয়মিত এই আয়োজনের প্রতিটি পর্বে আমরা শরীরের নানা অংশের ব্যথা, প্যারালাইসিস, আর্থ্রাইটিস এসব সমস্যা এবং তার সমাধান নিয়ে অনেক কথা বলার চেষ্টা করি। এ পর্যায়ে আজ আমরা কথা বলবো ঘাড় ও কোমর ব্যথায় অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে। আজকের বিষয় সংশ্লিষ্ট প্রশ্ন নিয়ে অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোনে আমাদের সঙ্গে আপনারা কথা বলতে পারেন।
আমাদের ফোন নম্বর 09611887788। এছাড়াও আপনারা আমাদের কাছে SMS-ও করতে পারেন স্ক্রিনে দেখানো নিয়মে। দর্শক, পুরো অনুষ্ঠানে আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ রয়েছি আপনাদের সঙ্গে, এবং সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ ও আলোচনার জন্য আমরা অতিথি হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন পেইন প্যারালাইসিস ও রিহ্যাবিলিটেশন সেন্টার ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান, বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডক্টর শফিউল্লাহ প্রধান, অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমার একটি নিজস্ব ঘটনা নিয়ে আমি আপনাকে প্রশ্ন করছি। সেটা হচ্ছে একটা 16 বছরের ছেলে, তার নাম হচ্ছে রোমেল। তার যে বুকে টিবি ছিল, টিবির ওষুধ খাচ্ছে সে, তো তার ঘাড়ে হঠাৎ করে দেখা যায় ফুলে গেছে, হাঁটাটার মধ্যে একটু অন্যরকম একটু অস্বাভাবিকতা। তো আমি তার MRI অফ দ্য সার্ভাইকাল স্পাইন করে দেখলাম যে তার একটা হাড় পুরো খেয়ে গেছে টিবিতে, এবং তার যে স্পাইনাল কর্ডে এত বড় চাপ দিয়ে রেখেছে ছেলেটার গেইটটাই চেঞ্জ হয়ে গেছে। এখন এই তো টিবির ওষুধ তো খাচ্ছি, টিবির ওষুধে তো ওই হাড়টার রিপেয়ার মানে নতুন করে তৈরি হবে না। তো এখন ফিজিওথেরাপি এখানে কি ভূমিকা রাখে? আপনাকে ধন্যবাদ। আসলে এই জাতীয় যেটা হচ্ছে আপনি যেটা বলছিলেন, এটা এক প্রকার প্যাথোলজিক্যাল কেস। প্যাথোলজি যদি ঘাড়ে হয়ে থাকে, সাধারণত টিবি থেকে যেটা মারাত্মক, যে আপনার হয়তো ডিটেক্ট করে ফেলেছেন, কিন্তু যদি না হতো এটা কিন্তু আস্তে আস্তে সে প্যারালাইসিস হয়ে যেত, কোয়াড্রিপ্যারেসিস, প্লেজি আমরা যেটা বলে, 4 হাত পা অবশ্যই সে মারাও যেতে পারতো। তো যেহেতু ডিটেক্ট হয়েছে টিবি ওষুধের পাশাপাশি এখন যেটা হচ্ছে, তার যেহেতু ওই জায়গাটা একটু ভালনারেবল বা দুর্বল অবস্থা, সেক্ষেত্রে তাকে আমরা সাপোর্টিভ বিভিন্ন স্প্লিন্ট ইউজ করতে পারি, যেমন সার্ভাইকাল কলার এখানে যেটা ঘাড়ে দিয়ে, এবং ব্রেস দিতে পারি, যেমন মিলওয়াকি ব্রেস, যেটা হচ্ছে ঘাড়টাকে স্পাইনটাকে সোজা রাখা। কারণ হচ্ছে সে একটু কোনো দুর্ঘটনায় কিন্তু এটা ভেঙে যেতে পারে, খেয়ে গেছে এবং আরো দুর্ঘটনা ঘটতে পারে। এটা হচ্ছে তাকে ম্যানেজ করা, নাম্বার 1, যে সেই জন্য আর এটা না বেড়ে যায়। দ্বিতীয়ত, এটার কারণে ওখানে যে কম্প্রেশন আছে সেটাকে ডিকম্প্রেশন করাতে হবে, এবং ডিকম্প্রেশন থেরাপি সেটা অ্যাকর্ডিং টু রুগীর MRI দেখে আমরা করে থাকি, এবং পাশাপাশি তার মাসেলকে স্ট্রেনথেন করতে হবে। আপনি জানেন যেহেতু মেরুদণ্ডের ঘাড়ের ওজন মানে ঘাড়টা মাথার ওজন নেয়, যেহেতু হাড়ের উপরে প্রেশার আছে, তার চারপাশের মাসেলকে অনেক স্ট্রেনথেন করতে হবে, এবং স্ট্রেনথেনিং এক্সারসাইজ করাতে হবে। করাইলে এই সমস্যাটা আস্তে 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 ইমপ্রুভ হয়ে যাবে। পাশাপাশি যে টিবির যে ওষুধ আছে সেই ওষুধও কন্টিনিউ করবে। আর যদি খুব বেশি কর্ড কম্প্রেশন হয় এবং এই ফিজিওথেরাপি বা থেরাপিতে মানে সঠিক থেরাপি না হয়, অথবা থেরাপিতে ইমপ্রুভমেন্ট না আসে, তাহলে সার্জারি করতে হবে, লাস্ট অপশন। সেক্ষেত্রে ফ্রি এবং পোস্ট সার্জারি থেরাপি ব্যবহার করতে হবে। সার্জারি করলেই যে সে ভালো হয়ে যাবে তা না, তাকে সার্জন হয়তো ওখান থেকে কেটে ফ্রেশ করে দিয়ে আর্টিফিশিয়ালি কোনো ডিভাইস লাগিয়ে দিতে পারে। তারপরে এই যে আপনি বলছিলেন গেইটের যে সমস্যা, সেটার জন্য তাকে রিহ্যাবিলিটেশন থেরাপি চালিয়ে যেতে হবে। এটা হয়তো কয়েক মাস হসপিটালে থেকে কোনো প্যারালাইসিসের পূর্ব লক্ষণ, অবশ্যই পূর্ব লক্ষণ। এবং এই জাতীয় সমস্যা ঘাড়ে যদি এই জাতীয় স্পাইনে টিবি হয়ে থাকে, তা থেকে গেটের প্রবলেম হবে, এটাই স্বাভাবিক, এবং এটা একটা পূর্ব লক্ষণ। এটা গেট প্রবলেম থেকে কদিন পরে দেখা যাবে, যদি তার সঠিক চিকিৎসা না হয়, সে আস্তে আস্তে প্যারালাইসিস হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে মারাও যেতে পারে। আচ্ছা আচ্ছা। তবে আশার বাণী থেকে শোনাচ্ছেন যে ফিজিওথেরাপির মাধ্যমে অবশ্যই এটা ঠিক করা যায়। অবশ্যই। এবং এই শুধু এটা কিন্তু অনেক সময় কোমরও হতে পারে। সেক্ষেত্রে ঘাড়েটা খুব খারাপ জিনিস, বেশি খারাপ। কারণ হচ্ছে ঘাড় থেকে 4 হাত পা অবশ্যই যেতে পারে। ভাইটাল অর্গান আছে আমাদের বুকে, লাংস আছে, আমাদের হার্ট আছে, এবং তার চেস্টে কিন্তু পেইন হয়, পেইনটা রেডিয়েট হয়ে যাচ্ছে চেস্টে, 2 ফুসফুসে হতে পারে। এটা যদি আমরা সঠিকভাবে চিকিৎসা দেয় ভালো হয়ে যাবে। আর একটা হচ্ছে কোমরে যদি হয়, সেক্ষেত্রে একটু রিস্ক কম, বাট সেক্ষেত্রে সমস্যা আছে। তার নিচে 2 পা প্যারালাইসিস হয়ে যেতে পারে, প্রস্রাব পায়খানা ইনকন্টিনেন্সি আসতে পারে, মানে এই জাতীয় শারীরিক মানে বিভিন্ন মেডিকেল ইমার্জেন্সি হতে পারে যদি কোমরে হয়ে থাকে। আমরা ডিপিআরসি হসপিটাল থেকে আমাদের দল টিম কিছু রোগীর প্রশ্ন নিয়ে এসেছে, আসলে আমরা একটু দেখে নিই আগে। আমার নাম নূরজাহান বেগম, আমার বয়স 60 বছর। আমি আজকে 15 বছর যাবত এবং কোমর ব্যথায় ভুগতেছি, এবং 4 বছর যাবত হাতের ব্যথায় ভুগতেছি। এখন আমি স্যারের কাছে জানতে চাচ্ছি আমি কি চিকিৎসা নিলে সুস্থ হব। আমার নাম লাকি বেগম, আমার বয়স 34। আমার ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা এবং এখন হাতেও ব্যথা। আমি জানতে চাই কি চিকিৎসা নিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। দুজনের কিন্তু একই রকম, যদি বয়স কম মানে ডিফারেন্স বেশি, কিন্তু ঘাড়ে ব্যথা, কোমর ব্যথা সবকিছুই আছে। এবং প্রথম রোগী যেটা বলছে তার অনেক 15 বছর ধরে কোমর ব্যথা হচ্ছে, পাশাপাশি এখন শোল্ডারে ব্যথা,
দ্বিতীয় রোগী মানে মাল্টিপল জয়েন্ট ইনভলভমেন্ট, আমরা পলিআর্থ্রালজিয়া বলে থাকি। তো পলিআর্থ্রালজিয়া অনেক কারণে, যেমন কোমর ব্যথা যেটা হয় সাধারণত আমরা রীতিপূর্ব প্রোগ্রামগুলোতে বলেছি পিএলআইডি, এটা কমন সমস্যা। পাশাপাশি এইজ একটা সাবজেক্ট। এখন তার বয়স যাদের 40 ঊর্ধ্ব নর নারী দুজনই কিন্তু অস্টিওআর্থ্রাইটিসে সাধারণত ভুগে থাকে। যদি তার পেইন আসে তাহলে আমরা ধরে নিতে পারবো যে তার হাড় ক্ষয়জনিত সমস্যা আছে, অস্টিওপোরোসিস ডেভেলপ করেছে এবং অস্টিওপোরোসিস ডেভেলপ করতে পারে, তা থেকে ব্যথা বেদনা হবে। আর আরেকটা হচ্ছে যে ইয়াং যে রোগী মহিলা দ্বিতীয়, তার ফাইব্রোমায়ালজিক সমস্যা থাকতে পারে। অনেক জায়গায় ব্যথা রোগীর, অনেক সময় আমরা সকল টেস্ট করি, ইভেন কি এমআরআই করে কিছু পাওয়া যায় না, যে জায়গায় জায়গায় ব্যথা, সেটা হচ্ছে ফাইব্রোমায়ালজিয়া। ফাইব্রোমায়ালজিয়া স্পেশালি মহিলারা সাফার করে, মানে এবং কিছু জিনিস আছে যেমন অ্যাংজাইটিতে ব্যথা বেড়ে যেতে পারে যদি সে মানসিক চাপে থাকে, যদি সে ঠান্ডা কোনো দেশে যায় বা ঠান্ডা ওয়েদারে যে বৃষ্টি হলে তার ব্যথা বেড়ে গেল। তো দিস ইজ ফাইব্রোমায়ালজিয়া। ফাইব্রোমায়ালজিয়া এবং দুই রোগী একটা উষ্ণ পরিবেশে থাকতে হবে। এই দুই রোগীর ক্ষেত্রে অত্যাধুনিক চিকিৎসা হচ্ছে থেরাপি, এবং থেরাপিরও বিভিন্ন প্রকার আমরা মডালিটিস ইউজ করে থাকি, এবং যেমন বায়োইলেকট্রিক থেরাপি নতুন যেটা লেটেস্ট ইনভেনশন, যে এক্ষেত্রে ফাইব্রোমায়ালজিক রোগীর এক্সিলেন্ট রেজাল্ট আসে, তার কোনো ব্যথার ওষুধ খেতে হয় না, ভালো হয়ে যায়। আর কোমর ব্যথার যে রোগীদের যেটা হয় সাধারণত যে ডায়াগনোসিস ইম্পর্টেন্ট, যেটা আপনি বলছিলেন যে আপনি এমআরআই করেছেন, যদি এমআরআই না করতেন তাহলে কিন্তু একদম বোঝাই যেত না, রোগী কিন্তু এক পর্যায়ে মারাও যেতে পারে। এখানে এই যে 60 বছরের মহিলা, 60 বছরের মহিলা কি একটা বিএমডি করা দরকার না? বোন মিনারেল ডেন্সিটি। অবশ্যই বিএমডি এখানে অনেকাংশে উপকারে আসে। বোন মাস ডেন্সিটি টেস্ট করলে যে তার অস্টিওপোরোসিসটা কতটুকু হয়েছে এটা আমরা ডিটেক্ট করতে পারবো, ওইভাবে তাকে আবার রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়ার সুযোগ আসবে। যাই হোক, দুই রোগীকে যদি আমরা থেরাপি চিকিৎসা দিতে পারি এবং প্রয়োজনে এই রোগীকে কিছুদিন হসপিটালাইজ করে দর্শকের সঙ্গে কথা বলে নিই। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম কামাল। কামাল আমি বলুন। মতিঝিল থেকে বলছিলাম। জি কামাল বলুন। জি, আমি একটু স্যারের সাথে কথা বলছি। হ্যাঁ বলুন, আমি আমি শুনতে শুনছি। পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি একটু আপনার একটু সময় মতো কখন হইতে পারবো নষ্ট করতেছি, সেটা হলো যে আমি একটু সামান্য একটু ডিটেলস তার কিছু অংশ একটু বলবো আর কি। জি বলেন। সেটা হলো যে আমার একটু লাঞ্চের সমস্যা ছিল। লাঞ্চের সমস্যা থাকাকালীন সময়ে আমি ডাক্তার আলী হোসেন স্যারকে দেখেছিলাম ল্যাবে। তখন উনি আমার জন্য আবার ওই যে চেয়ারম্যান সাহেব এটা করছিল, এটা বোর্ড করছিল। বোর্ডে আমাকে বিভিন্ন রকমের ওষুধ দিচ্ছে এবং বলছে যে আপনার এটা লাঞ্চটা শুকিয়ে যেতেছে, আপনি একটু ওষুধগুলো খাবেন ঠিক মতন। লাংসে কি সমস্যা বলেছিল? লাংস শুকায় গেছে বলে তো কোনো মানে ডাক্তারি মানে কোনো রোগের নাম বলেছিল? নাম বলেছে কি? যেমন না ওই ধরনের ফাইব্রোসিস বা কিছু ওষুধ দিছিল ওষুধ খাওয়ার জন্য। আচ্ছা, এখন কি সমস্যা সেটা বলুন। তারপরে আমার ব্যথাটা লাঞ্চে মানে অনেক সময় আপনার খুব বেশি সমস্যা করতো, যেহেতু আপনার কাশতে কাশতে একদম বেশি শরীর দুর্বল হয়ে গেছিল। তখন আমার এক আত্মীয় আমাকে বললো যে আরেকজন ডাক্তার আছে মাহমুদ সাহেব নামে। আচ্ছা, নাম বলার দরকার নেই, ডাক্তারের নাম বলার দরকার নেই। আচ্ছা, আমাদের সংক্ষেপে প্রশ্নটি বলুন আপনি, আর ডাক্তার সাহেবের নাম উল্লেখ করার দরকার নেই। তো ওনার কাছে গেছিলাম, উনি পরে আমাকে বললো যে আপনার এই ধরনের কোনো সমস্যা না, কিন্তু আপনার সমস্যাটা হলো আপনার টিবি হয়েছে। আমি বললাম যে না, এত বড় ডাক্তার, ওনারা আমাকে এতগুলো চিকিৎসা টেস্ট দিচ্ছেন, আমি সব টেস্ট করালাম, কিন্তু এখন আপনার সমস্যা কি? আপনি কি জানতে চাচ্ছেন? এখন আমার সমস্যাটা হইলো যে আমার এত বমি হয়েছে ওই ওষুধ খাওয়ার পরে, আমি মানে মৃত্যু থেকে চলে আসছি বলতে পারেন। আচ্ছা, এখন সমস্যাটা যেটা সেটা হলো যে আমার এই বড় গিরা, পায়ের যে দুটো গিরা আছে না রানের পরে, হাঁটুর যে গিরাটা, এই গিরের নিচের থেকে লইয়া আমার মনে হয় যে সবসময় এটা একটু বাতাসের মতো দুলে, জি মানে এত নরম হয়ে গেছে আর কি। আচ্ছা, ঠিক আছে, এবং ঠিক আছে ভাই, আমরা বুঝতে পেরেছি। আপনার প্রশ্নের উত্তরটি শুনুন, আমিও কিছু যোগ করব উত্তরে। আমার মনে হয় আপনি কিছু আগে বললে আরো বেটার। আমার বলার কথা হচ্ছে, যেহেতু আমি অক্ষবেদী বিশেষজ্ঞ এবং যে ডাক্তার সাহেবদের কথা বলেন ওনাদের অনেক সিনিয়র আমি, তো আমার মনে হয় যে লাংসে যদি যে আপনি যে ওষুধটা দিয়েছে টিবির ওষুধ, তাতে বমি হবে। আমার মনে হয় এখন এটা বন্ধ রাখুন, আরো ভালো করে যাচাই বাছাই করে আমরা দেখব যে লাংসের সমস্যাটা কি। আর পায়ের ব্যাপারটা আপনি বলুন। আমার মনে হয় যে যদি টিবি ডিটেক্ট হয়ে থাকে, কোনো অবশ্যই মনে হয়েছে লাংস থেকে, সেকেন্ডারিলি কিন্তু স্পাইনে, যেমন আপনি শুরুতে যে কথাটা বলছিলেন যে একজন 12 বছর বয়সী যে ছেলে, তার এখন মেরুদণ্ডে ঘাড়ে সমস্যা, একই সমস্যা কিন্তু কোমরও হতে পারে। তার থেকে উনি যেটা বলছে যে দুলে মানে পড়ে যেতে পারে, ভেঙে পড়ে যেতে পারে, এরকম মনে হয়, সেটা স্পাইনেও সমস্যা হতে পারে। আমার মনে হয় দর্শক, আপনার এটা আরো কনফার্ম ডায়াগনোসিস করা দরকার, থ্রো চেক আপ করা দরকার, আপনার ফুল স্পাইন এমআরআই করা দরকার পুরো মেরুদণ্ড,
পাশাপাশি লাংসের একজন বিশেষজ্ঞ অথবা আমাদের ইকবাল সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন। এটা করার পরে আপনার এটা কনফার্ম করা দরকার, তারপরে আপনার চিকিৎসা সেটি আবার আসছিলাম ঘাড়ের ব্যথা নিয়ে কথা। তো আর আমাদের দুই বোনের প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা প্রায় শেষ করে ফেলেছিলাম যে এক্ষেত্রে থেরাপি চিকিৎসা, আমি যেটা বলছি দ্বিতীয় যে রোগী এখানে বায়োইলেকট্রিক থেরাপি সারা ওয়ার্ল্ডে কিন্তু এখন থেরাপি চিকিৎসা অনেক নিরাপদ, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই সাবজেক্টে খুব জোর দিচ্ছে, বিকজ সারা ওয়ার্ল্ডে কিন্তু এই জাতীয় রোগীর সংখ্যা বেড়েই চলছে। এখন মানুষের গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে, ব্যথা বেদনা ভুগছে, বিভিন্ন আর্থ্রাইটিস, বাত ব্যথা, বিভিন্ন প্যারালাইসিস বা পঙ্গুত্বে ভুগছে। এই ক্ষেত্রে বিভিন্ন থেরাপি চিকিৎসা দিলে অনেকাংশে উপকার আসবে। তবে সেক্ষেত্রে অবশ্যই একজন থেরাপি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে এবং থেরাপি হসপিটাল বা সেন্টারের টোটালি এক থেকে এই চিকিৎসাগুলো চালিয়ে যেতে হবে। আপনি ঠিকই বলেছেন। একজন দর্শকের প্রশ্নটি নিয়ে নিই, তারপর একটু আমি কথা বলবো। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম নাজনীন, আমার বয়স এখন 24, কিন্তু আমার কোমরে ব্যথা প্রচন্ড। আচ্ছা, তো ব্যথাটা কখন অনুভব হয়? যখন আমি কোনো বসে কাজ করতে যাই বা কাপড় চাপড় ধুইতে যাই তখন অনুভব হয়। একবার পরীক্ষা করছিলাম, তখন ডাক্তার বলছিল যে রক্ত শর্ট, কিন্তু এখন আমার বাবু হয়েছে, বাবুর বয়স 10 মাস, কিন্তু মাঝখানে ছিল না, আবার ওই শুরু হয়ে গেছে আবার ওরকম ব্যথা। আপনি কতক্ষণ বসে থাকেন? আপনি কতক্ষণ নিচে বসে থাকেন? আপনি যে কাজ করতে হয় পারিবারিক বিভিন্ন, কত সময় ধরে নিচে আধা ঘন্টা 40 মিনিট এরকম বসে থাকে, বসে কাজ করেন, তারপরে যত বসেন ততই সমস্যাটা বেড়ে যাচ্ছে? হ্যাঁ, যতই বসে থাকি ততই ব্যথা করে। জি, আমি উত্তর দিচ্ছি, খুবই প্রাসঙ্গিক বিষয়। কোমরের এই সমস্যা হবে, এটা স্বাভাবিক। অনেকক্ষণ ধরে বসে থাকছেন, নিচে বসে যদি আপনার যেমন কাপড় কাচা, ঘরের কাজ, স্পেশালি বাংলাদেশে। আমরা এই প্রশ্নের উত্তর আরো শুনবো আপনার কাছ থেকে, অবশ্যই বিরতিতে যেতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আমরা কথা বলছি বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে। এই আলোচনা থেকে এই মুহূর্তে অল্প সময়ের জন্য বিরতি নিচ্ছি। ফিরে আসা পর্যন্ত আশা করি আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে ঘাড় ও কোমর ব্যথায় অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে ফিরে যাচ্ছে আলোচনায়। ডক্টর শফিউল্লাহ প্রধান, একটা